ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল, জড়িতদের বিচার ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি পেছালো 1 মাস। আসামি পক্ষের আইনজীবী না থাকায় আদালতের সিদ্ধান্ত। ওয়ারী থানার লুণ্ঠিত অস্ত্র দিয়েই মুন্সিগঞ্জে তরুণীকে খুন, অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের চাপে পরিকল্পিত হত্যা জানালো পুলিশ। গোপালগঞ্জে জায়গা দখল নিয়ে 2 ইউনিয়নবাসীর মধ্যে 5 ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। এবং যশোরে এসপি ফখরুলের বিরুদ্ধে জমি দখল নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী, ডিসিএসপির কাছে লিখিত অভিযোগ। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তসনিমে জান্নাত। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ রাজনীতিবিদরা। সকালে খুলনার কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এ সময় হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননার তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানান বক্তারা। বরিশালে বিক্ষোভ করেছে বিএনপি ও সাধারণ শিক্ষার্থীরা। সকালে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে হাইকমিশনে হামলাকারীদের বিচারের দাবি জানান তারা। একই দাবিতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপি। জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কুমিল্লা, নাটোর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বাংলাদেশের জাতীয় পতাকা তারা অগ্নিসংযোগ করেছে, তারা স্মারকলিপি দেওয়ার নাম করে তারা হাইকমিশনে প্রবেশ করে ভাঙচুর করেছে, অনুরোধ সৃষ্টি করেছে। তীব্র ভাষায় প্রতিবাদ করছি। বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশে কোথাও কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা অসভ্যতা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রতিবাদে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। নেতারা বলেন, ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের শত্রুতা নেই। এ ঘটনার জন্য ভারত সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। আর এভাবে ভারত যদি আগ্রাসী মনোভাব বজায় রেখে বিশৃঙ্খলা করতে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশও প্রতিবাদ গড়ে তুলবে বলে সতর্ক করেন তারা। বলেন, সব দলকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। দেশে ভারতের গোয়েন্দা বাহিনী এখনও তৎপর বলে জানান তারা। একই সঙ্গে উস্কানি দেয়া থেকে তাদের এখনই থেমে যাওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান ছাত্রনেতারা। নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না, হবে না, হবে। আমরা ভারতকে বলতে চাই, আপনারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, আপনি শাহবাগে রয়েছেন, জাতীয় নাগরিক কমিটি বিক্ষোভ সমাবেশ করছে, সেখানে তারা কি দাবি জানিয়েছে এবং কি বলছেন তারা? জাতীয় জাদুঘরের সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক ঐক্য কমিটি। জাতীয় নাগরিক কমিটি গতকাল যে ভারতের আগরতলায় বা বাংলাদেশের যে সহকারী হাইকমিশনে হামলা হয়ে গেছে,
ভারতের উগ্রত্ববাদী হিন্দুদের যারা যে হামলা হয়েছে সেই হামলারই বিরুদ্ধে মানে বিক্ষোভ জানিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে আসলে সে বিক্ষোভ বা সে প্রতিবাদটি জানানো হচ্ছে স্বাধীন দেশের মধ্যে কিভাবে একটি হাইকমিশনের উপরে হামলা চালানো হয় সে প্রশ্ন যেমন তুলছেন, একই সাথে বলছেন যে কেন এই হামলা চালানো হলো। যদি এর সুষ্ঠু বিচার দাবি করছেন তারা, এবং তারা বলছেন যে যে সকল অসম চুক্তি ইতিপূর্বে স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তিগুলো আবার নতুন করে নবায়ন করতে হবে বা বাতিল করতে হবে, কেননা বাংলাদেশ আর আগের পরিস্থিতির বাংলাদেশে নেই। তারা এখন পরিবর্তন হয়েছে এবং তারা নিজেদেরও পরিবর্তন গড়ে তুলতে জানে, এমনটাই দাবি করে তারা বলছেন যে বিগত সময়ে যেসব অসম চুক্তি ভারতের সাথে হয়েছিল সেসব চুক্তি বাতিল করতে নতুন করে সেসব চুক্তি আবার নতুন করে নবায়ন করতে হবে। কোনোভাবেই ভারতের আগ্রাসন বাংলাদেশ আর মেনে নেবে না। তবে যারা এই ধরনের আক্রমণ করেছিল বিচার নেওয়া এবং তীব্র কমিটির শাহবাগে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনের ওপারে ভারতের করিমগঞ্জে একটি সংগঠনের বাধার মুখে আমদানি করা পণ্য আসা বন্ধ রয়েছে। সোমবার দুপুরে শুল্ক স্টেশন দিয়ে কিছু কমলা এলেও পরে বাধার মুখে আর কোনো পণ্য আসেনি। জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য জানান, সোমবার সকালে কিছু পণ্য এসেছে, পরে করিমগঞ্জে বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আসেনি। গত কয়েকদিন ধরে বাংলাদেশ ইস্যুতে ভারতের শিলচর এবং করিমগঞ্জে অস্থিরতা চলছে। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এমন দাবি করে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন এসব কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির কিছু নেতাকর্মী করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে। ভারত সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে নারায়ণগঞ্জে জেটি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমতার ভিত্তিতে এগিয়ে যাবে, কিন্তু ভারত যদি বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে তাহলে দেশের 18 কোটি মানুষ তাদের ভালো থাকতে দেবে না। এর আগে সকালে চাঁদপুরে নির্মাণাধীন আধুনিক নৌ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, ভারত বন্ধুত্ব সুলভ আচরণ করছে না। তাদের মনে রাখা উচিত বাংলাদেশ ভারতের আশেপাশে থাকা ছোট কোনো দেশ নয়। এখন ওনারা একজনকে পছন্দ করেন, সেই জন্য ওনার জন্য এখানে অস্থিতিশীল করতে হবে। বাংলাদেশ অস্থিতিশীল যদি না কথা যদি হয়ও, তাহলে ওনারা আরামে থাকতে পারবেন। 18 কোটি লোকের দেশ এটা। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়ে আগামী 2 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সকালে আসামি পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এই সিদ্ধান্ত দেন। চিন্ময়ের জামিন শুনানির তারিখ থাকায় এদিন সকাল থেকে আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী উপস্থিত হন, তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত ছিলেন না। গত 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন চট্টগ্রাম আদালতে পুলিশের সাথে তার অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে তারা। আজকে আসামি পক্ষের কোনো লোক মামলা শোনার জন্য উপস্থিত ছিল না, অংশগ্রহণ করে নাই, যার কারণে এটা আগামী 2-1 মামলা শুনানি হবে। পুলিশকে অনুরোধ করেছি আদালত অঙ্গনে যে মামলাগুলো হয়েছে সব মামলায় চিন্ময় দাসকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনীদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
সকালে চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে সেনাপ্রধান এই আহ্বান জানান। এ সময় সেনাপ্রধান নবীন ক্যাডেটদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় পরিশ্রম এবং দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন। এছাড়া কর্মক্ষেত্রে অধীনস্থদের সামনে নিজেকে উদাহরণ হিসেবে গড়ে তোলার জন্য নবীন অফিসারদের প্রতি আহ্বান জানান তিনি। এবার 87তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 213 জন ও 59তম বিএমএ স্পেশাল কোর্স থেকে 14 জন অফিসার, ক্যাডেট অফিসার এবং 4 জন ট্রেনি অফিসার কমিশন লাভ করেছেন। সব বিষয়ে সেরা ফল করে সোর্ড অফ অনার পেয়েছেন ব্যাটালিয়ন আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত। এছাড়া অনুষ্ঠানে শ্রীলঙ্কার মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, দেশি বিদেশি উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে। চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়ি বহরে ধাক্কার ঘটনায় করা মামলায় চালক মুজিবুর রহমান এবং সহকারী রিফাত মিয়ার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালতে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করে শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গত 27 নভেম্বর চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত সার্জিসের গাড়ি বহরে ট্রাক চাপা দেওয়ার অভিযোগ ওঠে। পরদিন ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির চালক আহমেদ নেওয়াজ নিরাপদ সড়ক আইনে মামলা করেন। আসার সময় ওরা লোহাগাড়ায় ওনাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছিল। ওই মামলাতে আজকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হকের সাহেবের আদালতে, অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4-এ বিজ্ঞ আদালত, পুলিশ তাদের 5 দিনের রিমান্ড চেয়েছিল, বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গত 5 আগস্ট রাজধানীর ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়েই মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কে নিয়ে প্রেমিকাকে গুলি করে হত্যা করে প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার শামসুল আলম সরকার। তিনি আরও জানান, প্রেমিকা শাহিদা ইসলাম 2.5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এজন্য প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এদিকে তন্ময় অন্য একটি মেয়েকে বিয়ে করার পরিকল্পনা থেকেই শাহিদাকে ঢাকা মাওয়া মহাসড়কে নিয়ে হত্যার পর পালিয়ে যায়। তিনি আরও বলেন, প্রেমিকাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তন্ময়। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোলার ইলিশাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। ছেলেটা তার যে স্বীকার করেছে আমাদের কাছে যে 2.5 মাস যাবৎ যে অন্তঃসত্ত্বা ছিল, তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সে বিয়ে করবে না অথবা পরে করবে, এই ধরনের ঘটনা বলতেছিল। তাই ছেলেটা এটা মেনে নিতে পারছিল না, পরবর্তীতে উত্তেজিত হয়ে এই মেয়েটাকে গুলি করে হত্যা করে। যশোরে পুলিশের ক্ষমতা এবং নিজের বাহিনী দিয়ে জমি দখল, অপহরণ, নির্যাতন ও মামলা দেওয়ার মতো অনেক অভিযোগ রয়েছে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানের বিরুদ্ধে। চাকরির পাওয়ার কয়েক বছরের মধ্যেই ধরাকে সরা জ্ঞান করে বিপুল অর্থ বৈভবের মালিক হয়েছেন তিনি। যদিও কৌশলে প্রায় সব সম্পদের মালিক করেছেন তার মাকে। এসব বিষয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 2022 সালের 14 এপ্রিল 30 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার চুরির অপবাদে তুলে নিয়ে যাওয়া হয় ঝিকরগাছার কাশীপুর গ্রামের পল্লী চিকিৎসক শাহজাহান ও তার 9ম শ্রেণী পড়ুয়া ছেলে রায়হান কবিরকে। ভুক্তভোগীদের অভিযোগ, ফখরুলের নির্দেশে বাবার সামনেই বেঁধে ছেলের গোপনাঙ্গ সহ স্পর্শকাতর জায়গায় সূচ ও কলম দিয়ে চালানো হয় নির্যাতন। 2 দিন আটকে রেখে অমানবিক এই নির্যাতন শুধু ফখরুলের পছন্দের জায়গা লিখে নেওয়ার জন্য। মাথায় কাঁচের গ্লাসটা আঘাত করছিল, তারপরে আমার পাশায় কলম ফুটাইছিল এবং পুরুষ সঙ্গে আঘাত করছিল। আমার বিভিন্নভাবে অমানবিক আচরণ করে মারধর করছিল।
এক পর্যায়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও জমি ফখরুলকে লিখে দিতে বাধ্য হন শাহজাহান ও তার পরিবার। পরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং চেক ও ক্রেডিট কার্ডের মাধ্যমে তুলে নেয় আরো 2.5 লাখ টাকা। গলা টিপে জিভে বের করে দিয়েছিল আব্বুর, আর বিভিন্ন চড়মার, তারপরে আব্বুর গলার পরে উঠে দাঁড়াইছিল। এতেও শান্ত হয়নি ফখরুল। কেরানীগঞ্জে র্যাবে থাকা অবস্থায় 2023 সালের 19 জানুয়ারি ঢাকার একটি ডাকাতি মামলায় শাহজাহানকে ফাঁসিয়ে দেয় ফখরুল। অথচ জীবন জীবিকার তাগিদে ঘণ্টা পরেই মালয়েশিয়া যাওয়ার কথা ছিল শাহজাহানের। সে ব্যাংকে চেকটাও নিয়ে যায়, নিয়ে ডবল চেকে আমার স্বামী দিয়ে সই করায় নেয়। সই করায় নিয়ে এখন সেই এটিএম কার্ড মার্ড সব ওদের কাছে রয়েছে। এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের বিরুদ্ধে এ ধরনের নির্যাতন, মারধর, হামলার ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। মধ্যবয়সী মহিলার স্বামী আজকে যাত্রাবাড়ি থানার মামলায় জড়িত, কিভাবে সম্ভব? যে লোক ঝিগর কথা চেনে না। আমাদের মতন গরিব মানুষ যারা ছিল তারা ওনার কাছে যদি কথা সাহায্যের জন্য গেছে, তাহলে সে এমন কিছু বলেছে আর এমন কোন জায়গায় পাঠাইছে যে তারা দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার বাড়িতে নগদ 30 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার থাকা নিয়ে সন্দিহান জনপ্রতিনিধিরাও। লোকমুখে যে দোকানে শুনেছি যে হ্যাঁ এটা হয়েছে, তার বাড়িতে চুরি চটকামি করেছে বা তার ধরে মারপিট করেছে, এগুলো শুনছি। এরই মধ্যে বিষয়গুলো নিয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ। আইনগতভাবে যেটা দেওয়ার দরকার, আইনগতভাবে যেটা করণীয় সেটা আমরা করবো তদন্ত সাপেক্ষে, ঠিক আছে? এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের রোশানলের শিকার হয়ে পল্লী চিকিৎসক শাহজাহান এখন মালয়েশিয়া প্রবাসী। তার মতো অনেকেই করছেন ফেরারি জীবনযাপন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে অপহরণের 9 দিন পর গৃহবধূ তাসলিমা জান্নাত প্রিয়াকে উদ্ধার করেছে পুলিশ। সকালে পৌরসভার বাঞ্চানগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত 24 নভেম্বর রাতে সদর উপজেলা তেমুহানি এলাকার নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন প্রিয়া। এ সময় 6-7 জন দুর্বৃত্ত গিয়ে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। ঘটনার পরদিন অপহৃতের বাবা বাদী হয়ে সদর থানায় 7 জনকে আসামি করে অপহরণ মামলা করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় সুলতান আহমেদ প্রকাশ সুজন, সিএনজি চালক মোহাম্মদ সোহেল, শাহিন বেগম এবং সুমি আক্তারকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যে অপহৃত গৃহবধূকে উদ্ধার করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সকালে উপজেলার গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাশিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সোমবার রাতে গামুরতলা এলাকার কাপড় ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 2 লাখ টাকা এবং 2 ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। সকালে রাসেলের স্ত্রী নূপুর বেগম কাশিমের বাড়িতে গিয়ে তাদের শনাক্ত করে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে ধরে পুলিশে সোপর্দ করে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 3 শিক্ষার্থী নিহতের মামলায় ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে কামানখোলা এলাকায় স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর নির্দেশে সরাসরি শিক্ষার্থীদের ওপর গুলি করে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মারুফ হোসেন সুজন। এতে শিক্ষার্থী সাদ আল আফনান, ওসমান গনি এবং সাব্বির হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পুলিশ 4টি মামলায় সুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে 6টি পরিবারকে সমাজচ্যুত করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারগুলো বলছে, জমি সহ নানা বিষয়ে বিরোধের জেরে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে সমাজ পরিচালনাকারীরা। যদিও প্রশাসন বলছে, প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে সামাজিকভাবে কোনো বিচার ব্যবস্থা আইনসিদ্ধ নয়। ভোলাহাটের বজরাটেক গ্রামের 75 বছর বয়সী আব্দুল হামিদ একাই থাকেন বাড়িতে। রান্নাবান্না, দৈনন্দিন কাজও করেন নিজেই। জমি নিয়ে বিরোধের 2 বছর থেকে এক ঘরে তিনি। আমি টাকা নেব, আমি কেন মাটি দেব? এই জন্য আমাকে সমাজ টাকা বাদ করে দিয়েছে। সমাজ টাকা বাদ করেছে এবং আমাকে রমজান মাসে বাদ করেছে।
শুধু আব্দুল হামিদ নন, গ্রামের ৬টি পরিবার নানা কারণে সমাজচ্যুত। পরিবারগুলোর সন্তানদের কাজে নেওয়ার ক্ষেত্রেও আছে নিষেধাজ্ঞা। আমি বাটোয়ারা কেস করেছিলাম, তো ওরা আমাকে বিল্ডিংয়ে ডেকে বলছে যে আপনার জমি আপনি পাবেন না। মরল আমাদের বাসির মেম্বার ওই এরকম করে থিয়েছে, কারোর সাথে চলতে দিবে না, কারো লেনদেন করতে দিবে না, ছেলেবেলেরাকে কাজ করতে দিবে না। বজরাটেক জগৎ বেওয়া জামে মসজিদ ঘিরে ১০০ বছর ধরে চালু আছে আলাদা সমাজ, যাদের আছে স্বতন্ত্র বিচার ব্যবস্থা। ৫০০ টাকা ফি দিয়ে অভিযোগ করলে বসে বিচার। ভুক্তভোগীদের অভিযোগ, কেউ বিচার মেনে না নিলে তাকে সমাজ থেকে আলাদা থাকতে বলা হয়। তবে কিছু ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও কাউকে সমাজচ্যুত করার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। পাড়ার মডেল সর্দার যারা আছে এই সমাজ ব্যবস্থা বিচার সালিশ তারা করে থাকে, তারা যদি না পারে তাহলে কেন্দ্রে আসে এবং কেন্দ্রে সেটা সমাধান হয়। নিয়মকানুন যদি মানতে আপনি যদি না পারেন তাহলে আপনি আলাদা থাকেন, এরকম হয়তো কোনো পানিশমেন্ট হয়তো হয়। এত বড় জামাত যদি একটা কাঠামোর মধ্যে না থাকে, তাহলে তার এই মুঠি চাল নেওয়া হবে না, তাকে সিনসালাত দেওয়া হবে না। কিন্তু তার জন্য নামাজ পড়া, মসজিদে আসা, কবরস্থানে যাওয়া, খাটিয়ে যাওয়া, এই কথাগুলো অতিরিক্ত করেছে। এভাবে কাউকে বন্ধ রাখা হয়নি। প্রশাসন বলছে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে সমাজে আলাদা বিচার ব্যবস্থা আইনসম্মত নয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আইন সিদ্ধ বিষয় হতে পারে না, কারণ এরকম কোনো কিছু হলে তো আমাদের এখানে আদালত ব্যবস্থা আছে, আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান হতে পারে যদি অপরাধ ওই ধরনের হয়ে থাকে। জগৎ বেওয়া জামে মসজিদ ঘিরে সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত পরিবার ১৩০০। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনার সুজানগরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে দগ্ধ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে পুড়ে গেছে অন্তত ১০টি দোকান। গতরাতে উপজেলার হাজি মার্কেটে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাতে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটের একটি দোকানে আগুন লাগে। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় দগ্ধ ৫ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে জোনা বালির পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত। সাভারের আশুলিয়ায় যুবক ফয়সাল কবিরকে কুপিয়ে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ 3টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুপুরে আশুলিয়া থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, সোমবার মানিকগঞ্জের শিবালয় থেকে হত্যাকাণ্ডে জড়িত মহিউদ্দিন মহির, শাহলম, রাহুল এবং হাবিবকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত 3টি চাপাতি, একটি ছুরি এবং 3টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জমি নিয়ে বিরোধের জেরে ফয়সালকে হত্যা করেছে বলে তারা স্বীকার করেছে। জড়িত অন্য আসামিদের গ্রেফতার সহ প্রয়োজনীয় তথ্যের জন্য রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে। গত 30 নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকায় যুবক ফয়সালকে কুপিয়ে হত্যা করে 8-9 জন যুবক। এই ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আমরা মানিকগঞ্জের শিবালয় থেকে 4 জনকে গ্রেপ্তার করি। যে মোটরসাইকেলে উঠে তারা উপর্যুপরি আঘাত করে, সেই মোটরসাইকেল 3টা আমরা উদ্ধার করি। এছাড়া হত্যায় ব্যবহৃত 3টা চাপাতি, সেটা আমরা উদ্ধার করি। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তির এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ভোলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের পরিদর্শন দলের ওপর জেলেদের হামলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সহ 5 জন আহত হয়েছেন। দুপুরে মেঘনা নদীর কাঠির মাথা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৎস্য কর্মকর্তার নেতৃত্বে একটি টিম অবৈধ জাল ব্যবহার বন্ধে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় চরের ঘের জাল দেখতে পেয়ে তা অপসারণ করতে গেলে জেলেরা তাদের উপর হামলা চালায়। এতে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান সহ 5 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভোলা 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসাধু সার ডিলারদের তৎপরতায় বিপাকে পড়েছেন জয়পুরহাট ও নাটোরের কৃষকরা। বাড়তি টাকা দিয়েও চাহিদা মতো সার পাচ্ছেন না সঠিক সময়ে। সরকার সারের মূল্য নির্ধারণ করে দিলেও তা মানছেন না সার ব্যবসায়ীরা। কৃষকরা সার সিন্ডিকেটের হাতে জিম্মি হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জয়পুরহাটে সারের সরকারি মূল্য হচ্ছে প্রতি বস্তা ইউরিয়া ও টিএসপি 1350 টাকা, এমওপি 1000 ও ডিওপি 1050 টাকা। কিন্তু কৃত্রিম সংকট দেখিয়ে বস্তা প্রতি 200 থেকে 700 টাকা বেশি বিক্রি করা হচ্ছে। আমাদের সারের অবস্থা খুবই খারাপ একটা অবস্থা, আমরা টাকা দিয়েও সার পাচ্ছি না।
আর দ্বিতীয় কথা হলো সার যদিও পাচ্ছি বেশি দামে কিনতে হচ্ছে। বর্তমান আমাদের রবি শস্য আবাদ করব, আমরা টাকা দিয়েও সার মিলাতে পারছি না, বস্তাপতি 500, 700, 200 করে বাড়তি। সার সংকট ও মূল্যবৃদ্ধির বিড়ম্বনার কারণে অসহায় কৃষকরা। এতে করে কৃষি জমিতে আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন আবাদ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। জমি হলো মোট 42 বিঘে, সারের অভাবে জমির আবাদ করতে পারি না, মোট এখন আবাদ করি 10 বিঘে। সারের দ্বার এখনই প্রয়োজন, জমিতে দিলে তো ফসলটা ভালো হইবে। সার সংকটের কথা স্বীকার করলেও বেশি দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে ডিলাররা। এটা হলো সরকারি রেট এবং এই সরকারি রেটে আমি বিক্রি করি, কার কাছে 1 টাকা বেশি নেই না। বেশি নেওয়ার কোনো সুযোগ নাই, যেটুকু বরাদ্দ পাওয়া গেছে সেটুকু সঠিক দামে কৃষকদের দেওয়া হয়েছে। সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোরভাবে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তারা। বলেন, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সার নিয়ে যদি কারো কোনো অভিযোগ আমাদের কাছে আসে, এই মুহূর্তে আমার কোনো অভিযোগ নাই, যদি কেউ কোনো অভিযোগ করে, লিখিত অভিযোগ করে, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কৃত্রিম সংকট সৃষ্টি করে এই সারের দাম বেশি নেওয়ার চেষ্টা করে জয়পুরহাট জেলায়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। রবি মৌসুমে নাটোরে প্রায় 1,57,000 হেক্টর ও জয়পুরহাটে প্রায় 80,000 হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁয় চলছে দিনব্যাপী কৃষি ঋণ মেলা। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। মেলার আয়োজন করে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন। মেলায় উপজেলার কৃষি উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে 3,60,00,000 টাকা কৃষি ঋণ দেওয়া হয়েছে। এছাড়া চাইলে কৃষকরা মেলায় ঋণ পরিশোধও করতে পারবেন। এতে বিভিন্ন ব্যাংকের 13টি স্টল স্থান পেয়েছে। এ ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।